প্র্যাকটিক্যালি আমরা থ্যালাসেমি নিয়ে অনেক পেশেন্ট দেখছি, তো ওরা সুস্থ হয়ে যাচ্ছে অনেক ভালো মতন। তো আপনার কাছ থেকে জানতে চাইছি কি ওরা সুস্থটা কি করে হচ্ছে, আর এটাকে কি করে ছড়ানো যায় আরো ওয়ার্ল্ডের কাছে। দেখো, এর আগেই প্রথমে জানতে হবে যে থ্যালাসেমিয়া কি। 1925 সালে ডক্টর থমাস কুলি এবং ডক্টর পার্লি আর্ল, দুজন সায়েন্টিস্ট বা দুজন চিকিৎসক লক্ষ্য করেন যে আহ, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে রক্ত তৈরিতে কিছু সমস্যা দেখা দিচ্ছে, এবং সেটা শুধু তাদের দেশে না, আহ, তারা খোঁজ নিয়ে জানতে পারেন যে এটা পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে। তো তারা সেটাকে একটা নির্দিষ্ট রোগের নাম দিয়েছেন, যেটা নাম ছিল প্রথমে যে কুলিস অ্যানিমিয়া, এবং পরবর্তীতে সেটাকে নাম দেওয়া হয়েছে থ্যালাসেমিয়া। ও, তার মানে আমরা এটাও বলতে পারি যে থ্যালাসেমিয়া এ পার্ট অফ অ্যানিমিয়া, এটা একটা। তো স্যার, এই থ্যালাসেমিয়াটা মানে কত বছর বয়স থেকে শুরু হয়? দেখো, থ্যালাসেমিয়া কত বছর বয়স থেকে শুরু হয় এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। থ্যালাসেমিয়া আমরা আমাদের কাছে এসছে 6 মাস বয়সের, এসছে 8 মাসে এসছে, সেখান থেকে শুরু করে উম, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 18, 19, 20 বছর বয়সেও পেশেন্ট আসছে যারা থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছে, এবং তাদেরকে ডাক্তারবাবুরা বলছেন যে থ্যালাসেমিয়া হয়েছে এই বয়সে এসে। তো যত পেশেন্ট এসে তার বেশিরভাগই এসছে প্রায় 3, 4, 5 বছর বয়সের, এবং তাদের শুরু হয়েছিল কেউ 6 মাস বয়স থেকে রক্ত দিচ্ছে, কেউ এক এক বছর থেকে, কেউ 1.5 বছর বয়স থেকে রক্ত দেওয়া শুরু করেছে এই রকম। ফলে নির্দিষ্ট কোনো ইয়ে নেই যে কোন বয়স থেকে বা কোন সময় থেকে থ্যালাসেমিয়া শুরু হতে পারে। স্যার, থ্যালাসেমিয়া কি জেনেটিক, মানে মায়ের থেকে ছড়াতে পারে বা এরকম কিছু? এইটা একটা বড় ইয়ে আছে, বড় আমাদের সাথে মতভেদ আছে, মানে এখনো পর্যন্ত গোটা বিশ্ব এটাই মনে করে বা এটাই মেনে চলে যে থ্যালাসেমিয়া একটা জেনেটিক রোগ, একটা জেনেটিক সমস্যা, যেটা মা বাবার জিন থেকে সন্তানে ট্রান্সফার হয়। কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল করতে গিয়ে দেখেছি যে এরকম জেনেটিকের কোনো আমরা লক্ষণ খুঁজে পাইনি। এমন প্রচুর কেস এসছে যাদের ক্ষেত্রে বাবা মা দুজনেই হেলদি ছিল, দুজনে স্ট্রং ছিল, তবুও বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছে, তবুও বাচ্চা 4 মাস, 5 মাস, 6 মাস বয়স থেকে রক্ত দেওয়া শুরু করেছে। তো তাদের বাবা মায়ের মধ্যে ফিজিক্যালি কোনো উইকনেস পাওয়া যায়নি। শুধু আমাদের টেস্টে না, মেডিকেল সায়েন্সে যত রকম টেস্ট আছে সেগুলো করেও দেখা গেছে যে না, একটা এই থ্যালাসেমিয়া জেনেটিক কিনা এই মতবাদটাকে সাপোর্ট করছে না, এটাকে এস্টাবলিশ করছে না। এটা একটা ব্যাপার। ফলে এবং আমাদেরও মনে হয়েছে যে না, থ্যালাসেমিয়া জেনেটিক না। এবং আমরা যখন ট্রিটমেন্টটা শুরু করি আমরা এই বিষয়টাকে মাথায় আর রাখি না যে থ্যালাসেমিয়া একটা জেনেটিক প্রবলেম। বরং আমরা মনে করি যে থ্যালাসেমিয়া হলো ফুড অ্যান্ড নিউট্রিশনের ঘাটতিজনিত একটা সমস্যা। শুরু শুরু হচ্ছে কোথা থেকে না, আমরা খুব সহজ একটা কথা, যেটা হচ্ছে যে সুস্থ মা, সুস্থ সন্তান। এটা হচ্ছে সবচেয়ে বড় থিম বা থিওরি আমাদের কাছে। আমরা মনে করি যে বাচ্চার মা যদি সুস্থ সবল থাকে তাহলে সেই বাচ্চা সুস্থ সবল হবে, বাচ্চার মা যদি দুর্বল থাকে ফিজিক্যালি তাহলে বাচ্চা দুর্বল হবে। এবং এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পেয়েছি। যখন একেবারে নতুন বাচ্চারা এসেছিল তাদের ক্ষেত্রে, নতুন বাচ্চারা মানে হয়তো 1 বছর 1.5 বছর হয়েছে এরকম বাচ্চা এসছে, আমাদের ওখানে আছে, একটা আইরন থেকে এসছে। তো বাচ্চাটা বয়স 1.5 বছর হচ্ছে, তো বাচ্চারা সবে 3-4 মাস হলো ব্লাড দেওয়া শুরু করেছিল, মানে বাচ্চারা জাস্ট 1 বছর ক্রস করলো তখন, যদি বাচ্চার মাটা হেলদি ছিল। তো তখন তার ক্ষেত্রে কি দেখলাম, তার ক্ষেত্রে দেখলাম যে বাচ্চাটা যখন মায়ের দুধ খাচ্ছিল সেই সময় থেকেই তার রক্তের অভাব পড়ে এবং রক্ত দেওয়া শুরু করে। ফলে আমাদের মনে হলো যে বাচ্চা যে খাবারটা খাচ্ছে বা মায়ের দুধ খাচ্ছে, তো সমস্যাটা সেখানে আছে, দুর্বলতা সেখানে আছে। তো আমরা বাচ্চার মাকে যখন চেক করলাম, চেক করে দেখলাম বাচ্চার মায়ের বোন মেরো দুর্বল হয়ে আছে, স্প্লিন দুর্বল হয়ে আছে।
তো শরীরের যে বেসিক স্ট্রাকচার মানে বেসিক যে খুঁটিগুলো সেইগুলো দুর্বল হয়ে আছে, ফলে বাচ্চার মায়ের যে দুধ তৈরি হচ্ছে সেটা হেলদি না, সেটা স্বাস্থ্যকর না, সেখানে দুর্বলতা থেকে যাচ্ছে এবং সেই দুধ খেয়ে সেই বাচ্চারা সে দুর্বলতাটা পাচ্ছে, বাচ্চার সবল হয়ে উঠতে পারছে না। ফলে আমাদের কাছে এটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে যে থ্যালাসেমিয়াটা যতটা না জেনেটিক তো আমি বলবোই না, 10%ও বলবো না, বরং 90% বা 95%-এর বেশি আমি গুরুত্ব দেবো যে ফুড অ্যান্ড নিউট্রিশনের সমস্যাকে, সেটা বাচ্চার ক্ষেত্রে। এবং বাচ্চা যদি খুব ছোটোবেলা থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত হয় তাহলে আমি বলবো সেটা বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই ফুড অ্যান্ড নিউট্রিশনের অভাবের কারণে এই সমস্যার জন্ম দিয়েছে। তো স্যার কি কি এরকম খাবারের কমতির জন্য যে থ্যালাসেমিয়াটা আক্রান্ত করতে পারে মানুষদের? দেখো, থ্যালাসেমিয়া কি কি খাবারের অভাবের জন্য হচ্ছে, এটার আগে বুঝতে হবে যে আমাদের শরীরে কি ধরনের খাবার প্রয়োজন, কতটা প্রয়োজন। আমরা মূলত 3 রকমের খাবার খাই, প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, এবং তার সাথে কিছু নিউট্রিশন, কিছু মিনারেলস, কিছু ভিটামিনস, এগুলো সাফিসিয়েন্ট দরকার। আমরা হয়তো পেট ভরে ভাত খেয়ে নিলাম, কিন্তু ভাতের মধ্যে আমরা বিশেষ কিছু মিনারেলস পেলাম না, বিশেষ ভিটামিনস পেলাম না, এনজাইম কোএনজাইম তো কোনো ব্যাপারই নেই। তো ফলে আমাদের শরীরে যে বেসিক নিডগুলো, বেসিক প্রয়োজনগুলো, সেই বেসিক প্রয়োজনগুলো পূরণ হচ্ছে না বলে শরীরটা হেলদি হচ্ছে না। মায়ের ক্ষেত্রে মা যখন গর্ভবতী অবস্থায় ছিল তখনও হয়তো এই অভাবটা হয়েছিল, ফলে মা দুর্বল হয়েছে এবং একজন দুর্বল মা একজন দুর্বল সন্তানের জন্ম দিয়ে সেই সন্তানটাও দুর্বল হয়েছে এবং তার সেই প্রবলেমগুলো জেগে উঠেছে। আচ্ছা স্যার, আমরা কি বলতে মানে এই থ্যালাসেমিয়ার কি কোনো ধরন বা কোনো স্টেজেস রয়েছে? থ্যালাসেমিয়ার ধরন বলতে থ্যালাসেমিয়াকে দুটো ভাগে ভাগ করছে মেডিকেল সায়েন্স, একটা হচ্ছে আলফা, একটা বিটা। আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া কি বলছে যে আলফা চেনটা তৈরি হয় না, বিটা থ্যালাসেমিয়া বলছে বিটা চেনটা তৈরি হয় না। বাট আমরা যখন ট্রিটমেন্ট করেছি আমরা এইটাকে দূরে সরিয়ে রেখেছি, আমরা আলফা বিটার কোনো গল্পেই যাইনি, কারণ আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি যে ফুড অ্যান্ড নিউট্রিশনে সাপোর্ট দিয়ে আমরা সেটাকে আস্তে আস্তে রিকভার করে তুলেছি। যেমন এই সপ্তাহে গত সপ্তাহে একটা মেয়ে এসেছিল এখানে, 18 বছরের মেয়েটা। তো মেয়েটাকে দেখে মনে হচ্ছে 9-10 বছরের, কারণ মেয়েটা 1-1.5 বছর বয়স থেকে ব্লাড নিতে নিতে আজকে 18 বছর হয়েছে। মেয়েটা এখন কলেজে পড়ছে, মেয়েটার শরীর একদম ভেঙে পড়েছে। তো আমরা কি করছি, আমরা ওইটাতে জোর দিচ্ছি। মেয়েটা এখন মাসে 4 বার করে রক্ত নিচ্ছে। আমরা এটাকে কিভাবে সাপোর্ট দিচ্ছি না, আমরা চেষ্টা করছি যে ফুড অ্যান্ড নিউট্রিশনের সাপোর্ট দিয়ে যে এলিমেন্টসগুলো দিয়ে ব্লাডটা তৈরি হবে, ব্লাড প্রোডাকশন হবে, ব্লাডটা দাঁড়াবে, আবার আমরা সেগুলো সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং দিতে দিতে আস্তে আস্তে রিকভার করছি। কোচবিহারে একটা ছেলে আছে শীতলকুচির নাম অনেকেই জানে। শীতলকুচির একটা ছেলে আছে, কি রায় বেশ, আমার নামটা ঠিক খেয়াল আসছে না। তো গত বছর যখন এসেছিল আমার কাছে, ছোট্ট ছিল, ওর 16-17 বছর বয়স, দেখে মনে ছিল 5-6 বছরের বাচ্চা, এতটুকু বাচ্চা, কারণ একেবারে ছোটবেলা থেকে ব্লাড দিয়ে আসছিল। সেই বাচ্চাটা এখন 1 বছরের মধ্যে তার হাইট বেড়েছে 4 ইঞ্চি, ওজন বেড়েছে 8 কেজি, একটু ঝেড়ে উঠেছে, যেটা এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স ভাবতেই পারতো না যেটাকে ব্যাক করানো সম্ভব। যে একটা বাচ্চা, একটা ছেলে 18-20 বছর বয়স হয়ে গেছে, সে এখনও দেখতে 5-6 বছরের মতো আছে, একেবারে না হাইট বেড়েছে, না গ্রোথ হয়েছে, না ওয়েট বেড়েছে, না হেলদি হয়েছে, কিচ্ছু না। এবং এই ছেলেগুলো আস্তে আস্তে, ছেলে মেয়েগুলো আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যেত। আমরা সেখান থেকে কি করছি, আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশনের সাপোর্টের মাধ্যমে, আমাদের বুস্টারের মাধ্যমে আমরা তার ব্লাড প্রোডাকশনটা বাড়াচ্ছি, আমরা তার ওয়েট বাড়াচ্ছি, আমরা তার হাইট বাড়াচ্ছি এবং সে আবার গ্রো হয়ে উঠছে। আশা করছি প্রথম ওর ভাই এসেছিল ওর সাথে, তো ওর ভাইয়ের হাইট এখন দেখলাম আগে প্রায় 1 ফুটের কাছাকাছি ডিফারেন্স ছিল, এখন ওর ভাই মানে দাদা আর কি, ওর দাদার সাথে এখন ডিফারেন্স আছে 5 ইঞ্চির। তো আমরা আশা করছি যে প্রথম মাসে যেমন প্রথম বছরে যেমন আমরা 4 ইঞ্চি হাইট বাড়াতে পেরেছি, পরের বছরে যদি আমরা আর 5 ইঞ্চি হাইট বাড়াতে পারি তাহলে ওর দাদা যেটা সুস্থ স্বাভাবিক আছে তার সেম হাইট হয়ে যাবে এবং আমরা আশা করছি আমরা সেটা পারবো।
স্যার থ্যালাসেমিয়া মেয়েদের মধ্যেই বেশি কেন দেখা যায়? না, থ্যালাসেমিয়া মেয়েদের মধ্যে বেশি দেখা যায় এটা খেয়াল করিনি, কারণ থ্যালাসেমিয়া ছেলে মেয়ে আমার মনে হয় উভয়ই এসছে, এবং উভয় মেয়েদের বা ছেলেদের সংখ্যা খুব একটা কম হবে না, ছেলে মেয়ে মোটামুটি সমানই হবে। তো স্যার আমাদের ট্রিটমেন্ট প্রসেসটা হলো যে আমাদের কোনো সার্জারি কিছু হবে না। সো এইটাকে আপনি কি করে, মানে অন্য হসপিটালগুলোতে তো থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট অনেক সার্জারি অনেক ট্রিটমেন্ট ডক্টররা করতে বলে, তো এইখানে একদম ন্যাচারালভাবে আপনি কি করে এটাকে করছেন? না, থ্যালাসেমিয়া সার্জারি দুটো দুটো ইয়ে আছে, স্কোপ আছে, যেগুলো বিভিন্ন ডাক্তাররা ব্যবহার করে থাকে। একটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, আর একটা হচ্ছে স্প্লিনকে অপারেট করা। স্প্লিনকে অপারেট করে কেন? না, স্প্লিনটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য কেটে ছোট করে দেয়। আমার মনে হয় দুটোই ভুল। দুটোই ভুল কেন? প্রথমে আছে স্প্লিনের বিষয়ে। স্প্লিনটা কেটে ছোট করে দিচ্ছে, মানে হচ্ছে যে ওর পেটটা যে ফুলে যাচ্ছিলো আর স্প্লিনটা বড় হয়ে যাচ্ছিলো, সেটাকে কন্ট্রোলে রাখছে। স্প্লিনের কাজ কি? স্প্লিনের কাজ হলো ব্লাড সার্কুলেশন সিস্টেমে দুটো ফিল্টার আছে, একটা হচ্ছে কিডনি, একটা হচ্ছে স্প্লিন। স্প্লিনের কাজ হচ্ছে যেগুলো খারাপ ব্লাড সেল তৈরি হচ্ছে সেগুলোকে কালেক্ট করে নিয়ে ব্লাড সার্কুলেশন সিস্টেমটাকে ফ্রেশ রাখা, এটা হচ্ছে স্প্লিনের কাজ। এবার যখন খারাপ ব্লাড সেল তৈরি হচ্ছিল, তখন খারাপ ব্লাড সেলগুলো স্প্লিন কালেক্ট করে দিচ্ছিল। যেহেতু বেশি পরিমাণে খারাপ ব্লাড সেল তৈরি হচ্ছে, ফলে বেশি পরিমাণে স্প্লিন টেনে নিচ্ছে খারাপ সেলগুলোকে, স্প্লিনটা বড় হয়ে যাচ্ছে। তো স্প্লিনটাকে কেটে দিলে সমস্যাটা সমাধান হয় না। স্প্লিনটাকে কেটে দিলে কি হবে? না, খারাপ ব্লাড সেলগুলো বেশি টানতে পারবে না। খারাপ ব্লাড সেলগুলো বা দুর্বল ব্লাড সেলগুলো ব্লাড সার্কুলেশন সিস্টেমের মধ্যে থেকে যাবে, আলটিমেটলি রেজাল্টটা জিরো। সেই বাচ্চারা বা সেই পেশেন্টটার যে পজিটিভ অবস্থা হওয়ার কথা ছিল ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে, ব্লাডের হেলথের ক্ষেত্রে, সেখানে আমরা পজিটিভ কিছুই পেলাম না। এক। দুই হচ্ছে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টের যদি আমরা সাকসেস রেট দেখি, ব্লাড ক্যান্সারের ক্ষেত্রেই হোক বা থ্যালাসেমিয়ার ক্ষেত্রেই হোক, সেই সাকসেস রেটটা খুবই খারাপ। খুবই খারাপের দুটো ভাগ আছে, দুটো দিক আছে। এক হচ্ছে যে যারা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেন তাদেরকে দেখা হয় যে 5 ইয়ার্স সার্ভাইভাল রেট এবং 10 ইয়ার্স সার্ভাইভাল রেট, অর্থাৎ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার পরে পেশেন্টটা 5 বছর বেঁচে ছিল কিনা, বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পরে পেশেন্টটা 10 বছর বেঁচে ছিল কিনা, এইটাকে ওরা সাকসেস রেট হিসেবে কাউন্ট করে। কিন্তু আমার মনে হয় যে এটা একটা বড় ভুল দিক। একটা মানুষ 5 বছর বেঁচে থাকলো মানে আমি সাকসেস হয়ে গেলাম, এটা সম্পূর্ণ ভুল। আমরা কি চাইবো? আমরা চাইবো আমরা সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকবো, এটাই চাইবো। এক। ফলে এই সাকসেস রেটটাকে আমি বিশেষ করে আদৌ সাকসেস হিসেবে মানি না। কারণ সে 5 বছর বেঁচে থাকলেই সাকসেস, 10 বছর বেঁচে থাকলেই সাকসেস, এটা সাকসেসের পরিমাপ হতে পারে না। সাকসেস মানে হচ্ছে সে সারা জীবন সুখে দুঃখে যাই হোক না কেন সে ভালোভাবে লাইফটা লিড করবে, এটা হলো সাকসেস। এটাকে সাকসেস বলবে। 5 বছর বেঁচে থাকা, 10 বছর বেঁচে থাকা, এটাকেই করি না। বরং আমরা কি করছি? আমরা অপারেশনটাকে একেবারে ওদের দিকে ঠেলে দিচ্ছি। ওদের দিকে মানে হচ্ছে মেডিকেল সায়েন্সওয়ালাদের দিকে। আমাদের সায়েন্সটা কি? ন্যাচারাল সায়েন্সে। ন্যাচারাল সায়েন্সে আমরা কি করছি? ওইটাকে হটিয়ে দিয়ে আমরা ফুড, আবারও বলেছি, আগেও বলেছি, আবারও বলছি, আমরা ফুড অ্যান্ড নিউট্রিশনের ঘাটতিগুলো পূরণ করে যাচ্ছি। হ্যাঁ, যেহেতু সে হয়তো সেই ঘাটতি সে জন্মসূত্রে পেয়েছে বা জন্মাবার পরে পেয়েছে, এবং সেই ঘাটতির কারণে তার শরীরের শুধু ব্লাড বলে না, ব্লাড যেহেতু দুর্বল হয়েছে, ফলে সে ব্লাড শরীরের সমস্ত অর্গানকে অপারেট করে, অর্গানকে পরিচালনা করে, ফলে সমস্ত অর্গানগুলোও দুর্বল হয়েছে। এবার তার ফুড অ্যান্ড নিউট্রিশনের অভাব পূরণ করে ব্লাড বাড়িয়ে দিয়ে ধীরে 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 সেই যে অর্গানগুলো দুর্বল হয়ে গেছিলো সেগুলো আবার সতেজ করে তোলা, আবার সে জাগিয়ে তোলা, আবার সুস্থ করে তোলা, এইভাবে আস্তে আস্তে করে তুলছি। যার জন্য বাচ্চাদের রেজাল্ট ভালো আসছে। যারা মাসে 4টে ব্লাড দিত তাদের হয়তো বছরে 4টে ব্লাড লাগছে না। এইভাবে তারা ডেভেলপ করে উঠছে।
ফলে যাদের সিভিয়ারিটি বেশি ছিল, মানে যাদের হয়তো মাসে 4-5টা ব্লাড লাগতো, তাদের ক্ষেত্রে সময়টা বেশি লেগে যাচ্ছে, কারণ তারা খুব ক্রিটিক্যাল জায়গায় চলে এসেছিল। সেখান থেকে সুস্থ করে তুলতে সময়টা বেশি লাগছে, বাট তারা সুস্থ হচ্ছে। স্যার আপনার মতে কি বলে, থ্যালাসেমিয়া কি একটি ব্লাড ক্যান্সার? না, থ্যালাসেমিয়াকে ব্লাড ক্যান্সার বলবো না। ব্লাড ক্যান্সার হলো একটু আলাদা জিনিস। ব্লাড ক্যান্সার হলো যে থ্যালাসেমিয়া কী হচ্ছে, থ্যালাসেমিয়া ব্লাড প্রোডাকশনটা হচ্ছে না, বা কম প্রোডাকশন হচ্ছে, বা যেটুকু হচ্ছে ইম্যাচিওর সেল তৈরি হয়ে যাচ্ছে। ইম্যাচিওর সেল তৈরিটা কম হয়, ব্লাড প্রোডাকশনটাই কমে যায়। আর ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কী হয়, ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে হচ্ছে ইম্যাচিওর সেল বেড়ে যায়, ব্লাডের যে নতুন সেলগুলো তৈরি হচ্ছে, ইম্যাচিওর সেল তো আছে, প্লাস টক্সিক সেল, রক্তর যে কণিকা তৈরি হচ্ছে, সে রক্ত কণিকার মধ্যে টক্সিন ঢুকে পড়ছে। শরীরের অন্যান্য যে কোষগুলো আছে, যেখানে ক্যান্সার হচ্ছে, হাতে হোক, মুখে হোক, যেখানে ব্রেস্টে হোক, যেখানেই হোক না কেন, সেখানে কী হচ্ছে, টক্সিক সেল তৈরি হচ্ছে। ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কী হচ্ছে, সেই টক্সিক সেলগুলো ব্লাডে ঢুকে পড়ছে, বা সেই টক্সিনগুলো ব্লাডে ঢুকে ব্লাড সেলটাকে টক্সিক সেল বানিয়ে দিচ্ছে। দ্যাট ইজ ব্লাড ক্যান্সার। তো ব্লাড ক্যান্সারের মধ্যে টক্সিন আছে, থ্যালাসেমিয়ার মধ্যে টক্সিনটা নেই। এটা হচ্ছে দুটোর মধ্যে বেসিক পার্থক্য। থ্যালাসেমিয়ার সিমটমস কি কি হতে পারে? থ্যালাসেমিয়ার সিমটমস প্রথমে হচ্ছে গ্রোথ হবে না, ওয়েট কমে যাবে, রক্ত কমে যাবে, শরীর ফ্যাকাশে হয়ে যাবে, এনার্জি হারিয়ে ফেলবে, বাচ্চাদের মধ্যে চিটচিটে ভাব থাকবে, সবসময় কান্না করবে। এগুলো মোটামুটি বেসিক সিমটম। স্যার কারো যদি যদি থ্যালাসেমিয়া হয়, তাহলে ও নিজের দৈনিক লাইফের মধ্যে কি করে বুঝবে, মানে ওর আর কি কি প্রবলেমও ফেস করতে পারে? থ্যালাসেমিয়া ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে না, কারণ 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চা এরকম বোঝার মতো কোনো ক্ষমতা তখনও হয় না। বুঝতে পারে ডাক্তাররা, যারা ট্রিটমেন্ট করছে। ওই যে একটু আগে বললাম যে রক্তের উৎপাদন কমে গেলে, রক্ত আমার পুরো শরীরকে পরিচালনা করছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরো শরীর পরিচালনা হচ্ছে রক্ত দিয়ে। রক্তের কাজ হচ্ছে খাবার নিয়ে আসা, নিউট্রিশন নিয়ে আসা, শরীরে প্রোটেকশনের কাজ করা, বিভিন্ন কাজ করা, প্রচুর কাজ করে। এবার রক্ত যখন দুর্বল হয়ে যাবে বা রক্তের পরিমাণ কমে যাবে, তখন এই কাজগুলো ডিস্টার্ব হয়ে যাবে। এক, দ্বিতীয় হচ্ছে সে যদি বেঁচে থাকার জন্য অন্যের রক্ত নেয়, তো অন্যের রক্ত তার শরীরের গল্প বুঝতে বুঝতেই তার টাইমটা ফুরিয়ে যায়। ফলে সেই শরীরের বিভিন্ন ফাংশানে, বিভিন্ন সিস্টেমে সে অংশগ্রহণ সেভাবে আর করতে পারে না। ফলে যেহেতু সেভাবে অংশগ্রহণ করতে পারে না, ফলে কোনো পজিটিভ কাজেও আসে না তেমন একটা, শুধুমাত্র পেশেন্টটাকে বাঁচিয়ে রাখা হয়। এই থ্যালাসেমিয়ার রোগীদের কি কি নিয়ম মেনে চলা উচিত? আমরা থ্যালাসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট মনে করি, সব প্রথম হচ্ছে যে আমাকে ব্লাড তৈরি করতে গেলে ফুড অ্যান্ড নিউট্রিশন দিতে হবে। এবার ফুড অ্যান্ড নিউট্রিশন দিলাম মানেই যে সে সঙ্গে সঙ্গে ব্লাড তৈরি হয়ে গেল, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে সেই খাবারটা খেয়ে খাবারটাকে ডাইজেস্ট করতে হবে, অ্যাবজর্ব করতে হবে, শরীর গ্রহণ করবে, তারপরে সেটা বিভিন্ন পার্টে যাবে, তারপরে সেটা বন ম্যারোতে ঢুকবে, তারপরে সে সেখানে রক্ত তৈরিতে অংশগ্রহণ করবে। ফলে ব্লাড তৈরির পাশাপাশি আমাদের দেখতে হয় যে ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিকঠাক ফাংশন করছে কিনা। ফলে ওইটাকে আমরা প্রথম গুরুত্ব দিই। প্রথম গুরুত্ব দিতে গিয়ে কী করি আমরা, প্রথম গুরুত্ব দিতে গিয়ে আমরা খেয়াল রাখি যে এমন আমরা কিছুই দেব না যেগুলো ডাইজেস্ট করতে বা হজম করতে সমস্যা হয়, যেগুলো অ্যাবজর্ব করতে সমস্যা হয়, এবং যেগুলো ইউটিলাইজ করতে সমস্যা হয়। ফলে আমরা প্রথমেই খেয়াল রাখি যে ইজি ডাইজেস্টিভ ফুড, সেই রকম খাবার বা সেই ধরনের খাবার যেগুলো সহজ পাচ্য, সহজে হজম হবে, যার নিউট্রিশন ভ্যালু বেশি থাকবে, যার মধ্যে ন্যাচারাল কিছু এনজাইম কোএনজাইম থাকলে তো আরও ভালো ব্যাপার। এইগুলো যেগুলো ডাইজেস্টিভ সিস্টেমকে সাপোর্ট করবে, কারণ যে পেশেন্টটা থ্যালাসেমিয়া আছে তার ডাইজেস্টিভ সিস্টেমটাও দুর্বল হয়ে আছে, সমস্ত সিস্টেমের পাশাপাশি ডাইজেস্টিভ সিস্টেমটাও দুর্বল হয়ে আছে। ফলে সবার আগে আমাকে ডাইজেস্টিভ সিস্টেমটাকে স্ট্রং করতে হবে।
ফলে এমন কিছুই দেবো না যেগুলো ডাইজেস্টিভ সিস্টেমের উপরে প্রবলেম তৈরি করতে পারে, চাপ তৈরি করতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যেসব বাচ্চারা এসছে থ্যালাসেমিয়া নিয়ে এসছে, তাদের ফুডের নিউট্রিশন কোয়ালিটি খুবই খারাপ। কোনো বাচ্চা প্রচুর চা খায়, কোনো বাচ্চা এই বাইরের এই ভাজা ভুজি প্যাকেটের অমুক তমুক হাবিজাবি খায়, ফলে তার সেই খাবারগুলো বা খাবারের অভ্যাসগুলো তার ডাইজেস্টিভ সিস্টেমটাকে একেবারে দুর্বল করে রেখেছে। যা খায় সে কিছুই হজম করতে পারে না, অ্যাবজর্ব করতে পারে না, ফলে সবার আগে এগুলোকে বন্ধ করে দেয়। এইসব খাবারকে একেবারে নিষিদ্ধ তালিকায় ফেলে দেয়। তার বদলে কি দেয়? তার বদলে সেই সব খাবারগুলো দেয় যেগুলো হচ্ছে ইজি ডাইজেস্টিভ ফুড, সহজে হজম হবে, সহজে অ্যাবজর্ব করতে পারবে, যার মধ্যে ফুড অ্যান্ড নিউট্রিশন ভ্যালু বেশি থাকবে, যার মধ্যে মিনারেলস বেশি থাকবে, যার মধ্যে ভিটামিনস সাফিসিয়েন্ট থাকবে, এগুলো দেই। থ্যালাসেমিয়া কি 100% কিউরেবল? আমাদের মনে হয়েছে এই গত 3 বছরের মধ্যে যে থ্যালাসেমিয়া 100% কিউরেবল। তবে আজকে হয়তো একটা বাচ্চা থ্যালাসেমিয়া এসছে, ওই যে মেয়েটা এসেছিল, 4টে করে 5টা করে ব্লাড দিতে হচ্ছে মাসে, তার হিমোগ্লোবিন লেভেল ছিল হচ্ছে 6.7। কতদিন আগে? 15 দিন আগে। আজকে 15 দিন পরে 6.8, 15 দিনে। এইবার এটা করতে করতে আমি হয়তো 3 মাস 4 মাস 6 মাস বা 8 মাস সময় লাগলো। আমি হয়তো তার হিমোগ্লোবিন লেভেলটা 10, 11, 12 পার করলাম, 13 পার করলাম। তো তার রিপোর্ট যখন 12, 13 চলে এলো, তার মানে যে পুরোপুরি সুস্থ হয়ে গেল তা না। কারণ হচ্ছে থ্যালাসেমিয়া শুধু ব্লাড প্রোডাকশনটা বাড়িয়ে দিলে পরে সব সমস্যা মিটে যায় না। সমস্যাগুলো তখনই মিটবে যখন তার সাফিসিয়েন্ট ব্লাড শরীরের সমস্ত অর্গ্যানকে, ওই যে বললাম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শরীরের যত অর্গান আছে সবকে হেলদি করতে পারবে, যত সিস্টেমস আছে সিস্টেমসগুলোকে রেগুলারাইজ করতে পারবে, তারা যেন ঠিকমতো ফাংশন করে, এই জায়গায় এনে দাঁড়াতে পারবে। তারপরেই আমরা তাকে বলবো যে 100% সুস্থ হয়েছে। এবং সেই দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয়েছে যে থ্যালাসেমিয়াকে 100তে 100 ভাগ ঠিক করা সম্ভব, যদি এই প্রেক্ষিতে বিচার করি আর কি। না, ইমিউনোথেরাপি থ্যালাসেমিয়াতে কিভাবে কাজ করে। দেখো, ন্যাচারাল ইমিউনোথেরাপির গল্প হচ্ছে একটাই, যে ন্যাচারালি ইমিউন সিস্টেমকে স্ট্রং করো এবং শরীরের সমস্ত সমস্যা দূর করো। এটা হচ্ছে ন্যাচারাল ইমিউনোথেরাপির সবচেয়ে মোদ্দা কথা। এর পেছনের খুঁটিটা কোথায়, পেছনের সাপোর্টটা কোথায়? পেছনের সাপোর্ট হলো নেচার কি বলছে, প্রকৃতি কি বলছে। প্রকৃতি সে মানুষের ক্ষেত্রে হোক, পশু পাখি হোক, গাছপালা হোক, যাই হোক না কেন, প্রকৃতি প্রত্যেকটা লাইভ পার্টিকেলকে, একটা ব্যাকটেরিয়া থেকে শুরু করে একটা তিমি মাছ পর্যন্ত, হাতি পর্যন্ত, প্রত্যেকটা তার পার্টে একটা অটো রিপেয়ার বা অটো রিকভারি সিস্টেম আছে। আমার হাতের এখানে কেটে গেলাম, যদি কোনো ওষুধ না লাগাই তবুও 3 মাসে এটা ঠিক হয়ে যাবে। আমি 1 পয়সার ওষুধ লাগাবো না, ঠিক হয়ে যাবে। কেন? এখানে অটো রিকভারি সিস্টেম কাজ করছে শরীরের প্রত্যেকটা অর্গানে। আজকে গাছে তুমি একটা ছাল তুলে নিয়েছো, 2 বছর পরে দেবে ছালটা আবার ঢেকে গেছে, আবার ভর্তি হয়ে গেছে। তো প্রত্যেকটা জায়গাতে অটো রিকভারি সিস্টেম আছে। এটা হচ্ছে নেচারের একটা বড় দান। তো আমরা কি করছি, আমরা সেই যে অটো রিকভার সিস্টেমটা সেটাকে বুস্ট করছি। আমার একটা ক্যান্সার পেশেন্ট হোক বা থ্যালাসেমিয়া পেশেন্ট হোক, হয়তো আঙুলটা নষ্ট হয়ে গেল, এরা জিভের আছে, জিভ অর্ধেক চলে গেছিল, ক্যান্সার অর্ধেক খেয়ে নিয়েছিল। আমরা জানতাম যে ওখানেও অটো রিকভারি সিস্টেম আছে, ওটা অটোমেটিক রিকভার হবে এবং ওটাকে অটোমেটিক রিকভার করতে যা কিছু লাগবে সেটা আমাকে শরীরকে জুগিয়ে যেতে হবে। সেই পরিবেশটা ঠিকঠাক বজায় রাখতে হবে যাতে ও সহজে রিকভার করতে পারে এবং সুন্দরভাবে রিকভার করতে হবে। সেই পরিস্থিতিটা, সেই পরিবেশটাকে তৈরি করে রাখতে হবে।
এটাই হচ্ছে ন্যাচারাল ইমিউনোথেরাপি। স্যার শেষে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এমন কোন জিনিস বা কোন কোন জিনিস যেটা পরিবর্তন করলে এই থ্যালাসেমিয়া রোগটা একটু মানে কমবে, হারটা কমবে হওয়ার? থ্যালাসেমিয়ার হার কমবে, কি কি পরিবর্তন করলে? সব প্রথমে হচ্ছে খাবারের অভ্যাস পরিবর্তন করতে হবে। আমাদের আমাদের দেশে বা থ্যালাসেমিয়া যেখানে সবচেয়ে বেশি হচ্ছে সাউথ এশিয়াতে, মধ্যপ্রাচ্যে, ভূমধ্যসাগরের আশেপাশের দেশগুলোতে। এসব দেশে থ্যালাসেমিয়ার প্রভাব সবচেয়ে বেশি। এবং যদি ফুড অ্যান্ড নিউট্রিশনের বিচার করতে যায়, তো এসব এলাকার ফুড অ্যান্ড নিউট্রিশনের কালচার খুবই দুর্বল। আজকে এমন একটা অবস্থায় পৌঁছেছে যে আমরা স্বাস্থ্যকর খাবার বা পুষ্টিকর খাবার আর খুঁজি না। আমাদের অভ্যেস দাঁড়িয়েছে এখন আমরা সুস্বাদু খাবার খুঁজে বেড়াই। আমরা পুষ্টিকর খাবার খোঁজা ছেড়েই দিয়েছি প্রায়। এটা আমাদের একটা বড় ভুল। এই ভুলটাকে আগে কারেকশন করতে হবে। শুধু সুস্বাদু খাবারের পেছনে ছুটলে হবে না, পুষ্টিকর খাবারের পেছনে ছুটতে হবে। যেসব খাবারে ফুড অ্যান্ড নিউট্রিশন ভ্যালু বেশি আছে, ভালো আছে, আমাদেরকে সেসব খাবারের দিকে ফিরে আসতে হবে। তাহলে পরে আমরা সেটা বাচ্চার ক্ষেত্রে, বাচ্চার মায়ের ক্ষেত্রে, পরিবারের সবার ক্ষেত্রেই এটাকে ডেভেলপ করতে হবে। তাহলে আমরা থ্যালাসেমিয়া থেকে বেরিয়ে আসতে পারবো। স্যার আজকে থ্যালাসেমি নিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। সো আগামী দিনে আরও অনেক কিছু টপিক নিয়ে আসবো আপনার সাথে ডিসকাশন করতে। ওকে, থ্যাংক ইউ। আসুন আমরা সবাই ক্যান্সার সম্পর্কে সচেতন হই এবং সেভ মেধা ফাউন্ডেশনের সাথে একটি ক্যান্সার মুক্ত বিশ্ব গড়ে তুলি।